করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? আপনি কতটা অমানবিক হতে পারবেন? এতটা কি অমানবিক হতে পারবেন যে কোনো বাচ্চার মুখ থেকে আপনি দুধ কেড়ে নিতে পারবেন? এমনটাই দৃশ্য দেখা গেছে গতকাল পার্ক স্ট্রিটের একটি ফুটপাতে। আপনারা জানেন যে কোনো মানুষ সাধারণত ফুটপাতে থাকতে পছন্দ করে না। কেউ কি শখে ফুটপাতে থাকতে চায়? নিজের মাথায় যদি ছাদ না থাকে তখনই এই ভারতবাসীকে কোথাও ফুটপাতে থাকতে হয়। আর সেই ফুটপাতে যদি সন্তান থাকে তার কোনো, সেই সন্তানটাকে তো আর ওই ফুটপাতবাসী কখনোই ফেলে দিতে পারেন না। তাই সন্তানের মুখে হাজার কষ্ট করে হলেও একটু অন্ন, একটি দুধ তুলে দেওয়ার চেষ্টা করে। আর এমনই অমানবিক চিত্র গতকাল দেখা গেল পার্ক স্ট্রিটের ফুটপাতে, যেখানে রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়া শ্রীমতী অগ্নিমিত্রা পাল দেবী পৌঁছে গিয়েছিলেন ফুটপাত পরিষ্কার করতে গিয়ে। আর ফুটপাত পরিষ্কার করতে গিয়ে যে ভিডিওটি তার সোশ্যাল মিডিয়া থেকে গোটা পশ্চিমবঙ্গে প্রচার পেল, সেই ভিডিওটি দেখার পরে আজকে কোনো পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অগ্নিমিত্রা পালের এই যে কার্যকলাপটি রয়েছে এটাকে কখনোই সমর্থন করতে পারেননি। এই ঘটনা বিস্তারিত আপনাদেরকে দেখাবো, বিস্তারিত আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে এই ঘটনার পরে কিভাবে চারিদিক থেকে কটূক্তির শিকার হচ্ছেন রাজ্যের মন্ত্রী মহোদয়া, কিভাবে কুণাল ঘোষ তাকে ফুটপাত বলছেন, এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো। এবং আরো একটি বিতর্কিত বিষয় দেখাবো অগ্নিমিত্রা দেবীর, যে বিষয়টিতে দেখা গেল বেশ কিছু কর্মচারী আজকে তাদের পেটের অন্ন হারিয়ে কান্নাকাটি করছেন। তার কারণ অগ্নিমিত্রা দেবী বেশ কিছু মেদিনীপুরের যে হোটেল রয়েছে সেই হোটেলগুলোকে গতকাল গিয়ে সিল করে দিয়েছেন। এ সমস্ত কিছু বিষয় তো আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি দেখাবো যে ভারতবর্ষে অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির যিনি ফাউন্ডার রয়েছেন, তিনি কি গ্রেপ্তার হতে চলেছেন, এমনই খবর গতকাল ভেসে উঠেছে, যেখানে তার এগেইনস্টে এফআইআর হয়েছে। কেন এফআইআর করা হয়েছে আপনারা জানলে আজকে চমকে যাবেন। শুধু তাই নয়, এই সকল বিষয় থেকে আমরা দেখব পশ্চিমবঙ্গের দুই বিজেপি নেতার কর্মকাণ্ড। এক বিজেপি নেতা গ্রেপ্তার হয়ে গেলেন অপহরণের অভিযোগে। হ্যাঁ, বিজেপি নেতা অপহরণ করে 2 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছেন এক চাষির কাছ থেকে, তাই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সুতলকুচিতে। দেখাবো আরো বেশ কিছু বিজেপি নেতা যারা পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে পৌঁছে যাচ্ছেন এবং তার বউকে নির্মাণ কাজ করার জন্য টাকা দিতে হবে, তোলাবাজি দিতে হবে, এমনটাই দাবি করার চাঞ্চল্যকর ভিডিও বেরিয়ে এসেছে। সমস্ত কিছু বিষয় দেখাবো আপনাদেরকে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। গতকাল বিকেল 3-4টে বাজবে, এক মা, হতভাগিনী মা, যাকে বাধ্য হয়ে হয়তো ফুটপাতে শুতে হচ্ছে, থাকতে হচ্ছে, এই প্রবল বৃষ্টি, এই প্রবল বর্ষা, যেখানে বাজ পড়ছে, যেখানে বৃষ্টি হচ্ছে, মানুষ ভেসে যাচ্ছে, বন্যা হচ্ছে, সেই জায়গায় কেউ কি কখনো ফুটপাতে ভালো থাকতে পারে? কেউ কি কখনো ইচ্ছাকৃতভাবে ফুটপাত নোংরা করার জন্য সেখানে থাকে? তাদেরকে থাকতে হচ্ছে শুধু একটা কারণেই, তার কারণ আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের 80 বছরেও আজ পর্যন্ত আমরা ভারতবাসীকে এতটা সমর্থ করতে পারিনি যে তারা মাথার উপরে কখনো ছাদ তৈরি করতে পেরেছে। বহু মানুষ, ভারতবর্ষের প্রায় 65% মানুষ এখনো পর্যন্ত গরিব রয়েছে, যার মধ্যে প্রায় 15-20% মানুষ ফুটপাতে বসবাস করে, তাদের নিজের মাথায় বাসস্থান পর্যন্ত নেই। আর এর জন্য দায়ী কারা? আমি শুধু ভারতীয় জনতা পার্টিকে বলবো না, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে যতগুলো পলিটিক্যাল পার্টি ভারতবর্ষকে রাজত্ব করেছে, ভারতবর্ষকে শাসন করেছে, তারা সকলেই। কারণ আজকে 80 বছর হয়ে যাওয়ার পরেও ফুটপাতে মানুষকে থাকতে হচ্ছে, এটা আমাদের ভারতবর্ষকে কখনোই বিকশিত ভারত তৈরি করবে না। কিন্তু মানুষ তো মানবিক হবে। আমরা সরকারের উপর দায় যতই চাপিয়ে দিই, মানুষকেও তো কিছুটা মানবিক হতে হবে। আর অগ্নিমিত্রা দেবী এই রাজ্যের একজন মন্ত্রী অবশ্যই, কিন্তু ভেতরে তো তিনি একজন মানুষ এবং তিনি একজন মা। কিন্তু এই মায়ের এই এক দৃশ্য দেখার পরে গতকাল সোশ্যাল মিডিয়া জুড়ে অগ্নিমিত্রা দেবী কার্যত বিতর্কের মধ্যে পড়ে গিয়েছেন। কারণ এক মা যখন বাচ্চার জন্য দুধ গরম করছিলেন, অগ্নিমিত্রা দেবী ওই ফুটপাতটিকে পরিষ্কার করার জন্য সেই বাচ্চার মুখে দুধটা পর্যন্ত ওঠাতে দিলেন না। এমনই তার প্রচার করা ভিডিও থেকে গোটা পশ্চিম বাংলা দেখলো। দেখুন। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পাঁচটিতে কোথায় থাকেন আপনারা? কি কি এগুলো? কি হচ্ছে? কি নতুন হয়েছে নাকি? নতুন কেমন লাগবে? কি হচ্ছে? কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো, সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে এসছেন কেন? হ্যাঁ,
গরিব বলে ফুটপাতের উপর শুয়ে এসে মুখে রান্না করবো? Please, শহরে একটা নিয়ম আছে। এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, সব আটান এগুলোকে। আপনারা কেন দেখেন এগুলো আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? অনেক পুরুষ মানুষের কাছ থেকেও এই ভিডিওটা আশা করা যেতে পারে, কিন্তু একজন মহিলা, যিনি একজন মা, যিনি একজন নারী, যিনি একজন দেবী, তার কাছ থেকে কি এই ভিডিও আশা করা যেতে পারে? এই ভিডিও আপনারা বিশ্বাস করবেন না, অগ্নিমিত্রা দেবীকে বদনাম করার জন্য কেউ ছড়াননি। এই ভিডিওটা অগ্নিমিত্রা দেবী নিজের ফেসবুক প্রোফাইলে গর্বের সঙ্গে ছেড়েছেন যে তিনি ফুটপাত পরিষ্কার করছেন। কিন্তু ফুটপাত পরিষ্কার করতে গিয়ে এই ফুটপাতে যারা বসবাস করছে তাদেরকে সেই ফুটপাত থেকে সরালে হবে না। ফুটপাত পরিষ্কার করতে গেলে যারা ফুটপাতে বসবাস করছে তাদের মাথায় ছাদ দিয়ে তাদেরকে সেখানে স্থানান্তরিত করলে তবেই ফুটপাত পরিষ্কার হবে। না হলে পশ্চিমবঙ্গ হোক, ভারতবর্ষের ফুটপাত হোক, এরকম একাধিক দৃশ্য বিভিন্ন জায়গায় দেখা যাবে। কারণ আমরা ভারতবর্ষের স্বাধীনতার ৮০ বছরের পরেও ভারতবর্ষকে এতটা বিকশিত করে নিয়ে যেতে পারিনি যেখানে ফুটপাতে মানুষ বসবাস করবে না। এখনো বহু মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, আর তার জন্য দায়ী হয়ে থাকে রাজনৈতিক দল। এক একটা রাজনৈতিক দল নির্বাচনের সময় ১,০০০ কোটি টাকা, ২,০০০ কোটি টাকা, ৫,০০০ কোটি টাকা পর্যন্ত খরচা করে দেয়। কিন্তু এই ফুটপাতে যারা বসবাস করছে তাদের জন্য জায়গা বিবেচনা করে ফ্ল্যাট তৈরি করে তাদেরকে থাকার কোন রকম বন্দোবস্ত তারা ইচ্ছা করলে পারে, কিন্তু তবুও কোনোদিনও করে না। কারণ ভোটের সময় এই অগ্নিমিত্রা দেবীদের মতনই যারা মানুষরা রয়েছেন তারা এই ফুটপাত বাসিন্দাদেরকে নিয়ে রাজনীতি করতে ভালোবাসেন। ছবি দেখছেন, আজকে যে বাচ্চাটির দুধ গরম করতে দিচ্ছেন না অগ্নিমিত্রা দেবী, ফুটপাতে কুকুর ছাগলের মতো ব্যবহার করলেন সেখানকার মানুষদের সঙ্গে। এক সময় যখন নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন মানুষের ভোটের জন্য, এই ফুটপাতে থাকা বাচ্চাদেরকেই, শিশুদেরকেই কোলে নিয়ে তিনি ভোট ভিক্ষা করে বেরিয়েছিলেন। কিন্তু আজ তো সেসব অতীত। এখন তো 5 বছর একেবারে সুরক্ষিত নিশ্চিন্ত গদি রয়েছে। তাই 5 বছরের মধ্যে এই ধরনের যদি ভিডিও প্রকাশও হয়ে যায়, হয়তো মাননীয় অগ্নিমিত্রা দেবী মনে করছেন আমার কোনো যায় আসবে না। কিন্তু মানুষের মনে মাত্র 3 মাসের মধ্যেই এতটা বিরূপ প্রতিক্রিয়া, এটাও কিন্তু আগামী দিনের জন্য কখনোই সুখকর হতে পারে না অগ্নিমিত্রা দেবীদের মতো মানুষদের জন্য। যদিও তারা মনে করছেন যে নির্বাচন আসুক না, নির্বাচন আসার আগে আমরা কখনো বিহারের মতো 10,000 টাকা ঘোষণা করে দেবো, মানুষ মুড়ির মতো আমাদেরকে ভোট দিয়ে দেবেন। কখনো আবার উত্তরপ্রদেশের প্রশাসনের মতো 50,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, মানুষ আমাদেরকে নির্বাচনের আগে সবকিছু ভুলে ভোট দিয়ে দেবে। আর এটাই মানুষদের সব থেকে বড় মূর্খের কাজ হয়ে যায়। তারা 4.5 বছর একটা সরকার বা একটা নেতা নেত্রী কি করেছে সেটা ভুলে যান যদি তাদের অ্যাকাউন্টে নির্বাচনের আগে কখনো ক্যাশ টাকা পৌঁছে গিয়ে থাকে। সেই জন্যই আজকে গোটা ভারতবর্ষের এই অবস্থা। আর যারা এই ধরনের নেতা নেত্রী রয়েছেন তারা জানেন যে আমরা যা খুশি তাই করি, নির্বাচনের আগে সমস্ত কিছু মেকআপ করে নেব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অগ্নিমিত্রা দেবী কিংবা যে কোনো রাজ্যের রাজনীতির যারা বিধায়ক বা জনপ্রতিনিধি তৈরি হয়েছেন তারা কেউ সিলেক্টেড নন, তারা ইলেক্টেড। অর্থাৎ মানুষ তাদেরকে ভোট দিয়ে সেই জায়গায় জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। তাই হয়তো সময়ের মার কিছুটা দেরি হতে পারে, কিন্তু এ কথাও বলা যেতে পারে যতদিন নিয়তি, পৃথিবী, চন্দ্র, সূর্য, প্রকৃতি এই সমস্ত কিছু রয়েছে ততদিন পর্যন্ত মানুষের সঙ্গে করা কুব্যবহারের একদিন না একদিন ফল ভোগ করতেই হয়। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে মাননীয় মন্ত্রী মহোদয়া তিনি হয়তো ভাবছেন যে আমি ফুটপাতটাকে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে অবশ্যই তিনি করতে পারেন। হ্যাঁ, আমরা জানি ফুটপাত তো বসবাস করার জায়গা নয়, অবশ্যই তিনি পরিষ্কার করতে পারেন। কিন্তু একজন মা দুধ গরম করছে, অন্তত তাকে দুধটা খাইয়ে নিতে দিন। ওই যে ছোট্ট শিশুটি আপনারা দেখছেন মায়ের সঙ্গে বসে রয়েছে, তার ভবিষ্যৎটা আপনারা সুরক্ষিত করবেন, কারণ আপনারা জনপ্রতিনিধি। তাদেরকে ফুটপাত থেকে তাড়িয়ে দিলে হয়তো তারা আবার অন্য কোথাও নিজেদের বাসস্থানটা করে নেবে। সেইখানকার নেতারা এইভাবে কুকুর ছাগলের মতো তারা ব্যবহার করবে, কিন্তু এটা আমাদের জনপ্রতিনিধির কাছ থেকে আমরা আশা করি না। আপনি অনেক ভালোভাবে, অনেক নমনীয়ভাবে এদেরকে মানুষের মতো ব্যবহার করে সেখান থেকে সরাতে পারতেন। সরকারকে নির্দেশ দিতে পারতেন যে ফুটপাতে কেন গরিব মানুষরা বসবাস করছে, রাত জাগছে। ইমিডিয়েট আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলবো এবং তাদের জন্য কিছু ব্যবস্থা করার চেষ্টা করব, তাদের ক্যাম্প করার চেষ্টা করব, তারা যাতে সেখানে দুমুঠো খেয়ে থাকতে পারে সেই ধরনের ব্যবস্থা করব। এইসব কিছু না করেই ক্ষমতার যে হয়তো অহংকার, সেই অহংকারে এই ধরনের কুকুর ছাগলের মতো ব্যবহার, যা একটা দুপুর বেলায় যদি আমাদের বাড়িতে কুকুর কিংবা বিড়ালও আসে তাদের সঙ্গেও আমরা এই ধরনের ব্যবহার করি না। তাদেরকেও আমাদের পাতে যদি কোনো খাবার পড়ে থাকে সেইটা খেতে দিয়ে তাদের কিছুটা অন্তত সাহায্য করার চেষ্টা করি। কিন্তু একজন মন্ত্রী যে উদাহরণ গতকাল দেখালো সেটা এই সমাজের পক্ষে আমি তো অন্তত মনে করি অত্যন্ত কলঙ্কজনক, কারণ এরা গরিব মানুষ। আর আজকে এরা গরিব বলেই এদের পেটে এইভাবে লাথি মারা যেতে পারে। আমি ফুটপাত নিয়ে যদি এতই কথা হয়ে থাকে, মন্ত্রী মহোদয়া কিংবা এই পশ্চিমবঙ্গ সরকারকে দেখাতে চাই যে
এই দৃশ্যগুলোও দেখুন, এগুলোও কিন্তু বড় বাজারের ফুটপাতের দৃশ্য। সেখানে যারা ব্যবসা করে এই ফুটপাত রাস্তাটিকে কার্যত দখল করে রেখে দিয়েছে তারা কেউ কিন্তু বাঙালি নন, তারা সকলেই গুজরাটি। আর আপনারা জানেন যে গুজরাটিরাই এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষ চালাচ্ছে। এই গুজরাটি মারোয়াড়ি যারা রয়েছেন তারা যখন বড় বাজারে এইভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে যেদিন অগ্নিমিত্রা দেবীকে দেখব যে গর্জন করে সেই ফুটপাতটাকে খালি করতে পারছেন, সেদিন আমি নিজে আপনি যেখানে থাকবেন সেখানে গিয়ে প্রণাম জানিয়ে আসবো এবং আপনাকে স্যালিউট জানাবো। কিন্তু এই গরিবের পেটে লাথি মেরে সেটা কখনোই এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য ভালো হতে পারে না। আর এই বিষয় নিয়ে গতকাল থেকে কার্যত সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। এমনকি সাধারণ মানুষ, বিজ্ঞজন, বুদ্ধিজীবী সকলেই এসে অগ্নিমিত্রা দেবীর এই ভিডিওটির তীব্র নিন্দা জানিয়েছে। আর বিরোধীরা তো এই ঘটনা থেকে রাজনীতি অবশ্যই খুঁজে বের করবেন। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনি এই ঘটনা নিয়ে কি কটূক্তি করেছেন আমি শোনাবো আপনাদেরকে, দেখুন। অগ্নিমিত্রা পাল তিনি মূলত ফুটপাতের দায়িত্বে আছেন বলে দেখা যাচ্ছে। মূলত ফুটপাত উন্নয়ন, ফুটপাত জনগণের স্বার্থে অমুক। নগর উন্নয়ন নিয়ে একটা মন্ত্রী ডেকে একটা কোনো বড় মিটিং হলো এই দমকল নিয়ে, আগুন নিয়ে। আগুন ব্যাপারটা একটা কোঅর্ডিনেশনের ব্যাপার। 100 দিনে সরকার, প্রভাবশালী মন্ত্রীরা, দমকল মন্ত্রী কবে অফিসে গিয়ে বসেছেন, চা খেয়েছেন আমার জানার দরকার নেই, কিন্তু দমকল অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে সরকার 100 দিনে একটা বড় মিটিং করেছে, একটা সিঙ্গল। অন্যান্য রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও অগ্নিমিত্রা দেবীর এই যে ফুটপাত নিয়ে একটু বেশি অ্যাক্টিভিটি, সেটাকে নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ, আপনারা শুনলেন। অনেকে তো আবার ফুটপাত মন্ত্রী এই ধরনের তকমা দিচ্ছেন, যদিও আমি সেগুলোকে সমর্থন করি না। অগ্নিমিত্রা দেবী হয়তো একটু বেশি প্রচারের আলোয় থাকতে গিয়ে এই ধরনের পাবলিসিটি স্টান্ট করে ফেলছেন, যেটা অবশ্যই তাদের দলের অন্দরমহল থেকেও কিন্তু কটূক্তির শিকার হতে হচ্ছে অগ্নিমিত্রা দেবীকে। বহু সাংবাদিক রয়েছেন, বহু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা বিজেপির হয়ে প্রচার করেছিল নির্বাচনের সময়, তাদেরকেও আমি দেখলাম অগ্নিমিত্রা দেবীর গতকালের ব্যবহারটা নিয়ে অবশ্যই তারা নিন্দা জানিয়েছেন। সাধুবাদ জানাই, এই ধরনেরই সাংবাদিকতা হওয়া উচিত রয়েছে। শুধু তাই নয়, আরো একটি ঘটনা দেখা গেল গতকাল অগ্নিমিত্রা দেবীর জন্য বেশ কিছু মানুষকে কাঁদতে হলো, চাকরি হারিয়ে ফেলেছে তারা। কারণ অগ্নিমিত্রা দেবী গতকাল মেদিনীপুরে বেরিয়েছিলেন, বেশ কিছু হোটেল এবং শপিং মলে হানা দিয়েছেন তিনি, এবং তাদের ফায়ার লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স রয়েছে কিনা সেটা তিনি সরেজমিনে তদন্ত করে দেখার চেষ্টা করেছেন। এবং তিনি বিভিন্ন জায়গায় এগুলো দেখলেন এবং দেখার পরে যাদের ফায়ার লাইসেন্স অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই সমস্ত হোটেলকে একেবারে পুলিশ নিয়ে গিয়ে, পৌরসভার লোকদেরকে নিয়ে গিয়ে হাতে নাতে সিল পর্যন্ত করে দিলেন। আর এই সিল করার ঘটনাতেই বিপদে পড়ে গেল বেশ কিছু পরিবার, বেশ কিছু কর্মচারী। কারণ সাধারণ কর্মচারী তারা তো ওই বড় লোকের মালিকের মতো নয় যে তাদের ব্যাংকে একাধিক টাকা গচ্ছিত রয়েছে, তাদের শপিং মল বা হোটেল যদি বন্ধ হয়ে যায় মালিকদের কোনো যায় আসবে না। কিন্তু এই কর্মচারী, তাদের তো মাস মাইনের উপরে নির্ভর করতে হয়। তাই কর্মচারীরা হোটেল ব্যবসা যখন বন্ধ হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখছে, তখন তারা চোখের জল ভাসিয়ে দিল। দেখুন, হোটেল গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে। হোটেল বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন সেখানে দীর্ঘদিন ধরে কাজ করা পুরনো কর্মচারীরা। হঠাৎ কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় হোটেলের বাইরে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়তে দেখা যায় তাদের। কারো চোখে জল, কেউ আবার কান্নায় ভেঙে পড়েন। বছরের পর বছর এই হোটেলেই কাজ করে সংসার চালিয়েছেন তারা। এখন হোটেল বন্ধ হয়ে যাওয়ায় তাদের একটাই প্রশ্ন, আগামী দিনে কিভাবে চলবে সংসার। হঠাৎ কর্মহীন হয়ে পড়া এই কর্মচারীদের ভবিষ্যৎই এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, বিজেপির অনেক লিডাররা বলা বলি করছেন যে পরিবর্তনের 100 দিনের মধ্যে অনেক কাজ হয়ে গিয়েছে, প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং মানুষের জন্য অনেক কিছু করা হয়েছে। যদিও আমরা যদি পার্টিকুলার চোখের সামনে তাকিয়ে দেখি, সোশ্যাল মিডিয়ায় তাকিয়ে দেখি কিংবা টিভির পর্দায় তাকিয়ে দেখি, তাহলে দেখব যে 3 মাসের মধ্যে মানুষের চোখের জল বা কান্নাকাটি করতেই বেশি দেখা গিয়েছে। বাংলায় একটা প্রবাদ রয়েছে, ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোসাই। আর এই উদাহরণটাই যেন পশ্চিমবঙ্গে বেশি লাগু হতে কি আমরা দেখলাম না? কারণ বিভিন্ন জায়গায় আমরা হকারদের কান্না দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা বস্তিতে যারা বসবাস করছে তাদের কান্না দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা ফুটপাতে যারা বাচ্চার জন্য দুধ গরম করছে তাদের কান্না দেখলাম, আর বিভিন্ন জায়গায় যারা হোটেল কর্মী রয়েছে, যারা শপিং মলের কর্মী রয়েছে তাদের কান্নাকাটিও দেখলাম। এদের দোষটা কি? এদের কোনো দোষই নেই। এরা যে হোটেলটিতে কাজ করছিল সেই হোটেলটি গতকাল অগ্নিমিত্রা দেবী গিয়ে হাতে নাতে বন্ধ করে দিয়েছেন। হয়তো রাস্তা আরো খোলা ছিল। হ্যাঁ, অবশ্যই এই হোটেল মালিকরা আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন, কারণ ফায়ার লাইসেন্সটি ক্যান্সেল হওয়াটা অত্যন্ত বড় একটা আইনত অপরাধ। সেই অপরাধের জন্য
জরিমানা করা যেতে পারতো। আমার মনে হয় অগ্নিমিত্রা দেবী একটু বেশি কঠোর সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং এতগুলো পরিবারকে আগামী দিনে হয়তো না খেয়ে নিজেদের পরিবার চালাতে হবে, কিংবা কিভাবে তাদের পরিবার তারা চালাবেন তারাও হয়তো হদিশ পাচ্ছেন না, তাই কান্নাকাটি করছেন। হয়তো এই হোটেল মালিকগুলোকে নির্দেশ দেওয়া যেতে পারতো যে ফায়ার লাইসেন্স ক্যান্সেল হয়েছে তাদের ডবল ফাইন করা হোক, তাদের একাধিক ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হোক, কিন্তু হোটেলগুলো সিল করা একেবারেই উচিত। আমার মানবিকতার দিক থেকে মনে হচ্ছে হয়নি, ফাইন হতে পারতো এবং ফাইনের মাধ্যমে তাদের যদি অন্যান্য কোনো রকম সুযোগ সুবিধা মালিক পক্ষের বাতিল করা যেত সেটাও আমরা সমর্থন করতে পারতাম। কিন্তু এই গরিব মানুষগুলোর কাজ চলে যাওয়াটাকে, এটাকে কিভাবে আমরা সমর্থন করব, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু ওই যে আমার ছোট মুখে একটা বড় কথা বলা হয়ে যাবে, যে মানুষটি বন্যা কবলিত এলাকায় গিয়ে বন্যার মধ্যে সৌন্দর্য দেখতে পেয়েছিলেন প্রাকৃতিক, সেই মানুষটির মধ্যে মানবিকতা মনে হয় একটু কম হবে। এটা তো আমি আগের দিনও বলেছিলাম। যদিও অগ্নিমিত্রা দেবী আমার ভিডিও দেখে থাকলে এটাকে ব্যক্তিগত আক্রমণ মনে করবেন না, এইটাকে অবশ্যই একটা ছোট ভাই হিসাবে আপনার কাছ থেকে একটু মানবিকতা যাতে পশ্চিমবঙ্গের মানুষরা পেয়ে থাকে সেটার আশা বা নিবেদন করে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আসুন এবারে আমরা একটু ককরোচ জনতা পার্টির বিষয়ের দিকে নজর রাখি। ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে আজকে গোটা ভারতবর্ষের আপনারা বলতে পারেন হয়তো একটা নতুন মুক্তি সূর্য যুব সমাজ তার মধ্যে একটা হিরো দেখতে পাচ্ছি। পলিটিক্যাল পার্টিতে তারা আসতে চায় না, তারা শুধুমাত্র সমাজের সেবা করে যেতে চায়, এমনটাই তারা ঘোষণা করেছেন। আগামী দিনে পলিটিক্যাল রাজনীতিতে আসবে কি আসবে না সে বিষয়ে আমার কোনো ধারণা নেই, কিন্তু এই অভিজিৎ দীপকে এবং তার টিম যে সমস্ত বিষয়গুলো বাচ্চাদের ভবিষ্যৎ এবং ছাত্রদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য নিচ্ছে সেটাকে গোটা ভারতবর্ষের শিক্ষিত সমাজ কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে। আমরা ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা এই ককরোচ জনতা পার্টির চাপে পড়ে দিতে দেখেছিলাম যন্তর মন্তরের আন্দোলন থেকে, আবার এই যে স্কুল ঠিক করো তাদের নতুন অভিযান সেটা নিয়েও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু খুব ভালো সাড়া পাচ্ছে। আর এই ঘটনাটাতেই হয়ে গেল অভিজিৎ দীপকের সব থেকে বড় কাল, কারণ অভিজিৎ দীপকের নামে এখন এফআইআর করে দিয়েছে বিজেপির গভর্নমেন্ট। কিসের জন্য? অভিজিৎ দীপকে বাচ্চাদের স্কুলগুলোতে যেভাবে গিয়ে ভিজিট করছেন এবং যেভাবে বাচ্চাদের স্কুলগুলোকে ঠিক করতে হচ্ছে সেইখানকার প্রশাসনকে, তার জন্যই হয়তো সেই প্রশাসনরা রাগ করে বসেছেন এবং তাকে একটা শিক্ষা দিতে চাইছেন এফআইআর করে দেওয়ার পরে। অভিজিৎ দীপকের নামে এফআইআর হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কি কারণের জন্য এফআইআরটা হয়েছে এবং এই কারণটি জানলে আপনারা চমকে যাবেন যে আজকে ভারতবর্ষে স্বাধীনতার ৮০তম দিবস উদযাপনের দিনেও বাচ্চাদের শিক্ষার জন্য যদি আপনারা সঠিকভাবে নৈতিকভাবে দাবি করে থাকেন তাহলে এটা কি আজকে নতুন ভারতবর্ষে একটা ক্রাইম হিসাবে গণ্য হচ্ছে? हो गया कि सरकारी स्कूल में इतनी चमकती हुई प्लेट कब से मिलने लग गई, तो मुझे बताया गया कि ये प्लेट आज ही लाई गई है क्योंकि इनको पता था विजिट होने वाली है। लेकिन मैं खुश था कि कोई बात नहीं, विजिट की वजह से अच्छी प्लेट तो मिल गई। लेकिन अभी अभी मुझे पता चला ये जो बच्चे हैं वो बच्चे स्कूल के है ही नहीं, वो बच्चे दूसरे स्कूल से लाए गए और उनको यहाँ पर पिछले 1 घंटे से बिठाकर खाना खिलाया जा रहा है कि जब तक विजिट खत्म नहीं होती, जब तक मीडिया वाले यहाँ से चले नहीं जाते, आप यहीं पर खाना खाते हुए बैठो। और ये बच्चे किसी और स्कूल के, उनको जबरदस्ती यहाँ पर बिठाया गया है। बिठा रहे या नहीं बिठा रहे? बाहर वाले बताओ। ये दूसरे स्कूल के बच्चे, ये इस सरकारी स्कूल के बच्चे नहीं है। इस सरकार में शर्म नहीं बची है। स्कूल ठीक करने की जगह बच्चों को अच्छी सुविधाएं देने की जगह ये इतने बेशरम लोग हैं, इन्होंने यहाँ पर दूसरे स्कूल से बच्चे लाकर बिठा दिए। नई प्लेट लाकर 1 घंटे के लिए ये प्लेटें लाई गई है ताकि मीडिया के सामने दिखाई दे। ये पूरे देश के सामने ये बहुत बड़ा स्कैम है कि स्कूल को अच्छा दिखाने के लिए इन्होंने तो कल रातों रात स्कूल की सफाई शुरू कर दी, जिसकी ये फोटोज है। हाँ? ये तो स्कूल तो है ना तुम्हारे स्कूल में, ये तुम्हारा स्कूल नहीं है। शाळेचं नाव काय? स्कूल कौन सा है? मराठी हाँ? सोफिया मस्जिद के पास है। उधर क्या स्कूल है? उधर के स्कूल के बच्चे आप भी स्कूल के नहीं हो तो आपको यहाँ पर लाया कौन? बोलो ना, नाम बोलो, डरो मत कौन लाया? কি দেখলেন ভিডিওটাই বলুন, একবার বলুন যে এই ভিডিওটার মধ্যে কি ভুল রয়েছে। এই ভিডিওটার মধ্যে একটা সরকার পক্ষে কিভাবে দুর্নীতি কিংবা 2 নম্বরই হয় সেইটা এক্সপোজ রয়েছে। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের মুখে স্বয়ং নিজে তিনি কি বললেন, যে ককরোচ জনতা পার্টি বিভিন্ন জায়গায় যেভাবে স্কুল ঠিক করার জন্য বিভিন্ন স্কুলে গিয়ে পরিদর্শন করছে, সেই স্কুলে পরিদর্শন করতে আসার আগেই সেইখানকার গভর্নমেন্ট ওই স্কুলে চকচকে প্লেট দিয়ে দিয়েছে বাচ্চাদের মধ্যে, আর ওই স্কুলটাতে সঠিক ছাত্র সংখ্যা নেই,
তার জন্য অন্য একটি স্কুল থেকে ছাত্র ভাড়া করে নিয়ে এসে ওই স্কুলে বসানো হয়েছে, যাতে ককরোচ জনতা পার্টি এবং গোটা ভারতবর্ষের মিডিয়ার সামনে এই ধরনের কোন রকম দুর্নীতি এক্সপোজ হয়ে না যায়। অভিজিৎ দীপকে নিজে মুখেই বললেন যে আমি তো চমকে গেলাম যে একটা সরকারি স্কুলে এত চকচকে প্লেট। আর সত্যি আপনারা তো দেখতেই পেয়েছেন যে সরকারি স্কুলের মিড ডে মিলে কখনো ছাড় পোকা, কখনো উই পোকা, কখনো টিকটিকি এই সমস্ত ভেসে বেড়ায়। আর বাচ্চাদের প্লেট সেটা তো কতদিনে ধোয়া হয় বা পাল্টানো হয় সেটা যারা সরকারি স্কুলে যাদের ছেলেমেয়েরা পড়ে তারা তো বলতেই পারবেন মিড ডে মিল খাবার দেখার পরে। আর এটা অভিজিৎ দীপকে দেখার পরে চমকে গিয়েছিলেন, ভিডিও প্রকাশ করেছিলেন এবং হাতে নাতে 2 নম্বরিটাও ধরে নিলেন যে অন্য কিভাবে স্কুল থেকে বাচ্চাদেরকে এনে এখানে বসানো হয়েছে। গ্রামবাসীরা এক্সপোজ করে দিয়েছেন। ব্যাস, প্রশাসন গেল খেপে এবং প্রশাসন অভিজিৎ দীপকের উপর এফআইআর করে দিল। রাজস্থান গভর্নমেন্ট থেকে শুরু করে উত্তরপ্রদেশের গভর্নমেন্ট নির্দেশিকা জারি করেছে যে সরকারি স্কুলে কেউ কিন্তু গিয়ে আর ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। আর এটাই ভায়োলেশন করেছেন অভিজিৎ দীপকে, তাই অভিজিৎ দীপকে সরকারি নোটিশ ভায়োলেশন করার জন্য একটি এফআইআর এর নাম তুলে দেওয়া হয়েছে। আর ভাবুন এটা আজকে ভারতবর্ষের জন্য কতটা চিন্তার বিষয় এবং কলঙ্কতম অধ্যায়। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, ভবিষ্যৎরা, তারা আগামী দিনে যাতে ঠিকমতো পড়াশোনা করতে পারে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে, ঠিকমতো ভবিষ্যৎ গঠন করতে পারে, তার লড়াই করছে বেশ কিছু যুবক। আর তাদের লড়াইটাকে বন্ধ করার চেষ্টা করছে একটি প্রশাসন। ভাবতেও অবাক লাগে যে এই প্রশাসনগুলো এই ভোটের আগে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে বলে আমরা তোমাদের সমস্ত দায়িত্ব নেব। দেশের ভবিষ্যতের জন্য যারা লড়াই করছে তখন যেভাবে এফআইআর হচ্ছে এই সমস্ত মানুষদের ওপর, তখন দিল্লি পুলিশের দপ্তরে দেখা গেল অমিত শাহের ছবি। আর এটাকে রাহুল গান্ধী গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেখালেন যে দিল্লি পুলিশের দপ্তরে অমিত শাহের ছবি দেখা যাচ্ছে। আর পুলিশকে জিজ্ঞেস করলেন যে আপনাদের দপ্তরটা কি অমিত শাহ চালান? দেখুন, आपके इंचार्ज अमित शाह जी हैं, डिपार्टमेंट को अमित शाह चलाते हैं, तो फिर उनकी फोटो क्यों है यहाँ पे? आपके इंचार्ज अमित शाह जी हैं, डिपार्टमेंट को अमित शाह चलाते हैं, तो फिर उनकी फोटो क्यों है यहाँ पे? ओ भैया आप जरा एक बस हो गया, चलो। পুলিশ বাবুরা গেলেন বিপদে পড়ে। পুলিশের ছোট ছোট কনস্টেবল তাদের আর কি বা করার রয়েছে সেখানে যদি বড় বড় আধিকারিকরা মাননীয় অমিত শাহের ফটো চিপকিয়ে রাখেন। আমরা জানি যে দেশের কোন রকম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা রাজ্যপাল, তাদের মুখ্যমন্ত্রী, তাদের ছবি বিভিন্ন সরকারি অফিসে লাগিয়ে রাখা যেতে পারে। বিভিন্ন পুরনো দিনের স্বাধীনতা সংগ্রামীদের তাদের সম্মানের জন্য লাগিয়ে রাখা যেতে পারে। কিন্তু একজন নেতা, একজন মন্ত্রী, যে মন্ত্রী প্রধানমন্ত্রীও নয়, তার ছবি কিভাবে আজকে সরকারি দপ্তরে ঝুলছে, তাও আবার একেবারে পুলিশ ডিপার্টমেন্টে ঝুলছে, সেটা রাহুল গান্ধী চোখের সামনে গোটা ভারতবর্ষকে দেখালো। এবং এটাই কার্যত তিনি বোঝানোর চেষ্টা করলেন যে এই দিল্লি পুলিশের কাছ থেকে আপনারা কতটা নিরপেক্ষ তদন্তের আশা করবেন। যে দিল্লি পুলিশ কিছুদিন আগে বাচ্চাদের ওপর যেভাবে প্যালেট গান এবং লাঠি চালিয়েছিল, তার তদন্ত কিভাবে অমিত শাহের বিরুদ্ধে তারা করবেন সেটা পরিষ্কার হয়ে গেল গতকাল রাহুল গান্ধীর এই যে ভিডিও প্রকাশ হয়েছে সেই ভিডিও দেখার পরেই। আর এদিকে রাহুল গান্ধী থেকে শুরু করে ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকেরা যখন এই ধরনের প্রশাসনকে এক্সপোজ করার চেষ্টা করছেন, তখন পশ্চিমবঙ্গে এক ঘটনা ঘটে গেল। সেখানে হচ্ছে পুলিশের বাড়িতেই তোলাবাজি করতে পৌঁছে গেল আমাদের পশ্চিমবঙ্গের নতুন ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির 3 সদস্য। ঘটনা খাস কলকাতার প্রগতি ময়দান থানা। আর সেই প্রগতি ময়দান এলাকার এই যে ঘটনা, সেই ঘটনাটা এখন পশ্চিমবঙ্গবাসীর নজর কাটছে। যারা বলছিল আমরা তোলাবাজি করতে দেব না এবং কোনো রকম অন্যায়কে সমর্থন করব না, তাদের 3 নেতা পৌঁছে গেলেন এক পুলিশ আধিকারিকের বাড়িতে। এবং পুলিশবাবু বাড়িতে ছিলেন না, তার স্ত্রী সেখানে ছিলেন। তিনি একটি নির্মাণের কাজ করছিলেন তার বাড়িতে। কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে নির্মাণ করতে গেলে, আপনাকে বাড়িতে যদি কোনো কাজ করতে হয়, সেটা করতে গেলে আপনার পৌরসভার পারমিশন থাকুক বা না থাকুক, পৌরসভার পারমিশন, পঞ্চায়েতের পারমিশন খুব একটা গ্রাহ্য হবে না। গ্রাহ্য হবে স্থানীয় বিজেপি নেতাদের পারমিশন। এবং তাদের পারমিশন নিতে গেলে অবশ্যই কিছু দেনা পাওনা তো করতেই হবে। আর এই ভিডিও প্রকাশ্যে এসেছে, আমরা দেখব এই ভিডিও প্রকাশ হওয়ার পরে কি ব্যবস্থাই বা নিয়ে থাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিডিও, দেখুন। আর কার সাথে? আমার নাম্বার কে দিয়ে গেছে? এনারা? ও, বলুন। এখন তো ম্যাডাম এই তো আপনি তো নিচ থেকে কাজ করছেন পুরো? নিচ থেকে না, আমার এটা পুরনো কাজ অ্যাকচুয়ালি। আমি না পুরনো এটা নয়, পুরনো যেগুলো প্লাস্টার বাকি ছিল বা কান্নি বাকি আছে অল্প কিছু, পুরো উঠে যাওয়ার পর ওটা আলাদা ছিল। কিন্তু আপনি এই যে কাজটা আছে আপনি এখন এরকমভাবে করতে পারবেন না। আপনাকে ক্লাব মেনটেন আর পুলিশ মেনটেন দিতে হবে। ক্লাবকে কত টাকা দিতে হবে? যেরকম সিস্টেম ছিল সেরকমই আছে।
ওটা তো কাজ করেছিলেন না আগে থেকে? হ্যাঁ, এই সিস্টেমটা তো যখন ওই দাদা বিজেপির নেতা যখন হয় তখন তো বললো যে না আর টাকা ফাঁকা দেওয়া যাবে না। না না, ফোনটা আমি ভিডিও করতে বলেছে আমাকে, তাই জন্য বলছি যে যে টাকা যে আপনারা বললেন না এক্ষুনি যে পুলিশ টাকা চায়, তাই জন্য বললাম। তো এমনি আমিও আইসির সাথে কথা বলেছি, আমারও হাজবেন্ড পুলিশেই আছে, ওসি আছে, তাই জন্য বলে পুরো যা হবে ভিডিওতে হবে। কারণ আপনারা তো লিগালি করছেন না, ইনলিগালি তো কিছু না এটা। কারণ এর জন্য আপনার জায়গার কাগজ আছে আপনার? হ্যাঁ এই জায়গার কাগজ আছে? হ্যাঁ, পেপার যেরকম আপনার পেপার আছে সেমনি আমার পেপার আছে। এরকম আনলিগাল হিসাবে কাজ বন্ধ আছে ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, আমি যদি আপনাকে যদি টাকা দিয়ে দিই তাহলে এই কাজটা শুরু হয়ে যাবে, পুলিশকে টাকা দিয়ে এসে শুরু এগুলো তো নয় দাদা। না ওরকম কিছু ব্যাপার নয়। আমিও তো পাড়ারই মেয়ে, আমি যে এখানে আসবে তো আপনাদেরই পাড়ারই হব। অবশ্যই। আমার ভোট এখানে ট্রান্সফার হবে, আমি আপনার পাড়ারই হব, তাই না? তো আপনি এক সেকেন্ড দাঁড়ান, আমরা টিএমসি কে সরালাম কেন? তোলাবাজিটার জন্য সরিয়েছে কি? তৃণমূল পড়েছে হচ্ছে তোলাবাজির জন্য। তোলাবাজির সিস্টেম অন্য রকম। হ্যাঁ, দাঁড়ান। ঘর করার সিস্টেম তো তোলাবাজি। ঘর করতে গেলেই তো তোলাবাজি হচ্ছিল দাদা, আমি নিজে করেছি। কাজ করুন আপনি। একবার ভাবুন এবং কল্পনা করুন, একজন পুলিশ অফিসারের বাড়িতে বেশ কিছু মানুষ পৌঁছে যাচ্ছে যারা ভারতীয় জনতা পার্টি করে। আপনারা বলবেন যে আপনার কাছে কি প্রমাণ রয়েছে ভারতীয় জনতা পার্টি করে? আপনি কিভাবে এত বড়াও করে বলছেন, বড়াং করে বলছেন? তারা তো ভারতীয় জনতা পার্টির কোনো রকমের নাম নিচ্ছে না, তারা তো বলছে আমাদেরকে পুলিশকে দিতে হবে এবং আমাদেরকে ক্লাব মেনটেন করতে হবে। কিন্তু আমি আপনাদেরকে দেখাই, যাদেরকে আপনারা ভিডিওতে দেখলেন তাদের ভারতীয় জনতা পার্টির নির্বাচনের সময় গলায় উত্তরীয় থেকে শুরু করে মাথায় টুপি দিয়ে অনেক রকমের ছবি আমাদের হাতে রয়েছে। যে ছবিগুলো আপনাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিগুলোকেই দেখলেন আপনারা ওই পুলিশ অফিসারের বাড়িতে গিয়ে তার বউয়ের কাছে তোলাবাজির দাবি করতে, এবং তারা জানালেন যে তাদেরকে থানা মেনটেন করতে হয়, স্থানীয় ক্লাব মেনটেন করতে হয়, এবং এগুলো মেনটেন করার পরেই আপনি এই সমস্ত জায়গায় নির্মাণ করতে পারবেন। একবার ভাবুন, নতুন সরকার এসেছে এবং নতুন সরকারে একাধিক নতুন আধিকারিক রয়েছে। পৌরসভার আধিকারিক কারোর বাড়িতে গিয়ে এই ধরনের ডকুমেন্টস দেখতেই পারে, কিন্তু স্থানীয় ক্লাবের কিংবা স্থানীয় কোনো নেতা এই সমস্ত জায়গায় গিয়ে একটা বাড়ির নির্মীয়মান কাজকে বন্ধ করে দিচ্ছে, এবং সেই ঘটনাটা আজকে গোটা পশ্চিমবঙ্গবাসী নিজেদের মোবাইলে ফেসবুকের মাধ্যমে দেখছে। আর তারপরে ভারতীয় জনতা পার্টি কি ধরনের এখনো পর্যন্ত অ্যাকশন নিয়েছে সেটার খবরাখবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। এলে অবশ্যই কালকে আপনাদেরকে আপডেট করে দেবো। কিন্তু আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাই শীতলকুচি থেকে। এইখানে বিজেপি নেতা আরও দুধাপে গিয়েছেন। বিজেপি নেতা কি করলেন? বিজেপি নেতা সেখানে স্থানীয় এক ধান চাষিকে ফোন করে ডাকলেন, এবং ফোন করে ডাকার পরেই তাকে অপহরণ করে নিলেন এবং তাকে আটকে রেখে 2 লক্ষ টাকা পণ দাবি করেছেন। তবে প্রশাসন এই ক্ষেত্রে নড়ে চড়ে বসার পরে অভিযোগ যখন প্রশাসনের কাছে পৌঁছায়, এই ব্যক্তিটিকে ছাড়িয়ে আনে প্রশাসন, এবং 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণের অভিযোগে এই বিজেপি নেতা, শীতলকুচির বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। দেখুন, অপহরণ করে 2 লক্ষ টাকা পণ নেওয়ার অভিযোগ, গ্রেফতার হলেন শীতলকুচির বিজেপি নেতা। সিনেমার দৃশ্য কি এবার বাস্তবের শীতলকুচিতে? ধান ব্যবসায়ীকে অপহরণ করে 2 লক্ষ টাকা পণ নেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা পঙ্কজ সাহা। শীতলকুচির মাটিতে এমন অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ধান ব্যবসায়ী ইসমাইল মিয়াকে অপহরণ করে 2 লক্ষ টাকা দাবি ও টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শীতলকুচির বিজেপি নেতা পঙ্কজ সাহাকে। বৃহস্পতিবার তাকে মাথাভাঙা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক আগামী 2রা সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, গত 15ই আগস্ট ধান কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইসমাইল মিয়া। এরপর একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। সেই ফোন পেয়ে শীতলকুচি সেন্ট্রাল ব্যাংকের পাশে তাকে আসতে বলে অভিযোগ। এরপর বিভিন্ন জায়গা পরিবর্তন করা হয়। পরবর্তীতে তাকে কোনো এক জায়গায় নিয়ে গিয়ে আটকে রেখে তার পরিবারকে ফোন করে তার কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। পরে টাকা দেওয়ার পর ইসমাইলকে ছেড়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। তবে অভিযোগে প্রথমে কারো নাম উল্লেখ করা হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, তদন্তে একটি মোবাইল নম্বর গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। সেই সূত্র ধরেই পঙ্কজ সাহাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগকারী ফৈজার মিয়া বলেন, তাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই এবং তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। প্রশাসনের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে সিপিআইএম এর সারা ভারত কৃষক সভার কোচবিহার জেলা কাউন্সিল সদস্য দীনবন্ধু বর্মনের দাবি, এমন ঘটনা শীতলকুচির লজ্জা। আমরা কোন শীতলকুচিতে বসবাস করছি? বাহ, কি ভালো। যারা বাড়িতে বাড়িতে গিয়ে সুরক্ষার কথা বলেছিলেন, যারা বাড়িতে বাড়িতে গিয়ে সকলকেই বলেছিলেন যে তৃণমূল সরকারের আমলে মানুষের কোনো সুরক্ষাই নেই, তারাই আজকে মানুষের সুরক্ষা নিয়ে খেলাখেলি করছে। একদিকে পুলিশ অফিসারের বাড়িতে চাঁদার জুলুমবাজি এবং তাদেরকে তোলাবাজি দিতে হবে কারণ তারা নির্মীয়মান কোনো কাজ করছে, আবার অন্যদিকে শীতলকুচিতে দেখা যাচ্ছে বিজেপির লিডার তারা একেবারে অপহরণ করে নিচ্ছে ধান চাষিকে এবং 2 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে। এই বিভিন্ন বিজেপির লিডাররা অনেক জায়গায় হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, মানে কট্টর হিন্দু সংগঠন
সংগঠন এবং তারা বলে যে মুসলিমরা আমাদেরকে ভোট দেয় না, আমরা মুসলিমদের বিরুদ্ধে অনেক সময় এদেরকে কথা বলতে আমরা শুনেছি, আর তাদের মুসলিমের 2 লক্ষ টাকা নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলিমরা যদি এই রাজ্যে কোথাও বিরিয়ানির দোকান করে, কোথাও কোনো ছোট চায়ের দোকান করে, তখন এদের অসুবিধা হয়ে গিয়ে থাকবে। মুসলিমের টাকার কোনো রকম জাত নেই, অর্থাৎ আপনারা শুনলেন যে ওই ধান চাষি তিনি কিন্তু একজন মুসলিম, আর সেই মুসলিমের টাকার কোনো জাত বিজেপি নেতা খুঁজে পেলেন না, কিন্তু সেই মুসলিম যদি কোথাও চায়ের দোকান করতেন, কোথাও বিরিয়ানির দোকান করতেন, কিংবা কোথাও একটা ছোট কাজ করতেন, তখন তার মধ্যে ধর্ম খুঁজে একটা ধর্মের রাজনীতি কিন্তু চালিয়ে দেওয়ার চেষ্টা চলতে। এই সমস্ত ছবি অবশ্যই বন্ধ হওয়া দরকার এবং প্রশাসনকেও শীতলকুচির ধন্যবাদ জানাবো যে যেভাবে গ্রেপ্তার তাকে করা হয়েছে, আদালত তাকে আগামী 2রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় একেবারে নিরপেক্ষ তদন্ত হয়ে যারা দোষী তারা শাস্তি পাক, আমরা এমনটাই শুধুমাত্র আশা করতে পারি। আর এগুলো ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আশা করতে পারি যে বন্ধ করবে তাদের উপর তলার নেতৃত্ব, কারণ যেভাবে মাত্র পরিবর্তনের 3 মাসের পরেই ভারতীয় জনতা পার্টির যে পপুলারিটি সেটা একেবারে ভেসে যাচ্ছে, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা দেখে এটাই বলা যেতে পারে যে এগুলো যদি না বন্ধ হয় তাহলে দ্রুত মানুষ কিন্তু আবার বিপক্ষে চলে যাবে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পারলে যারা সাবস্ক্রিপশন নিতে পারবেন তারা জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই আমার সাবস্ক্রাইবার হয়ে যেতে পারেন, কিন্তু যারা পারবেন, যাদের সামর্থ্য রয়েছে, একমাত্র তারাই করবেন। যারা পারবেন না তাদের কোনো রকম দরকার নেই, তারা এভাবেই ভিডিও পেয়ে যাবেন। গতকালের একজন নতুন মেম্বার আমাদের সঙ্গে জয়েন হয়েছেন, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, কারণ এই চ্যানেলের রিচ কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনাদের কাছে বহু ভিডিওর নোটিফিকেশন পর্যন্ত পৌঁছাচ্ছে না, যার জন্য ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তাই অতি অবশ্যই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও অতি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। নমস্কার।